হ্যালো গাইস, কি অবস্থা? আজকের এপিসোডটা আমার জন্য খুবই স্পেশাল বিকজ আমার সাথে আছে আমার তিনজন স্পেশাল বন্ধু। সো আরও অনেকের আসার কথা ছিল বাট তারা তাদের ফ্যামিলির কারণে আসতে পারে নাই। এনিওয়েজ, সো আমি শুরু করতে যাচ্ছি সেতুকে দিয়ে। সেতু, তোমার সম্পর্কে কিছু বলো আগে, আমরা শুরু করার আগে তোমার সম্পর্কে জানি। ধন্যবাদ। আমি ইকরার হোসেন সিদ্দিকী, সেতু, ডাকনাম আমার সেতু। আমরা উইলসে একই সাথে স্কুলে একই ক্লাসে ছিলাম 1994 সাল থেকে আমরা একই সাথে। এর পরবর্তীতে ওই ক্লাসের পড়ালেখা বাদে বিশাল একটা সময় আমরা ফুটবল খেলাটাকে প্রেফার করতাম। ফুটবল প্রথমে আমার শুরু হয়েছিল ওই কি বলে আমরা ব্রিক বা ইটা বলি যেটা আর কি বাংলায়, বা পাথর। আমাদের স্পেশাল ছিল আমরা যে কোনো কিছু দেখতাম, খেলতাম ক্যান, প্লাস্টিকের বোতল, ফ্লাক্সের কাপ, যে কোনো কারণ আমাদের বল নেওয়ার পারমিশন ছিল ছিল। বলও দিত না। 3 পর্যন্ত আমরা একই সাথে ছিলাম, 3-এ আমাদের ম্যাট্রিক সবারই। এরপর থেকে আমরা একটা বড় একটা সময় আমাদের গ্যাপ ছিল, বাট আবার পরবর্তীতে 2019 বা 20-এর এই সময় থেকে অপুর সাথে আমার মেনলি আমার আর কি আমার মাঝখানে গ্যাপ একটু বেশি ছিল। পরবর্তী এখন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় পাস করতেছি আমরা, সেই আগের মতো। সেতু হচ্ছে মানে ডাক্তার এবং আমাদের গ্রুপে একমাত্র ডাক্তার সেতু। অ্যাকচুয়ালি আমি ডাক্তার হতে চাইনি কখনো। বাসার প্যারাপেরিতে আমার মনে হচ্ছে ডাক্তার আমি ভুল কাজ করে ফেলছি, একটা অন্য প্রফেশনে গেলে আরো ভালো করতাম। জানি না টাকা কিরকম আসতো, বাট প্রফেশন চেঞ্জ করা আমার উচিত ছিল। প্রফেশন সবারই মনে হয় চেঞ্জ করবো, যাই হোক। সাকিব, তোমার সাথে আমার মনে হয় ক্লাস 2 থেকে 1994 থেকে আমাদের উইলসে আমাদের একসাথে ফ্রেন্ডশিপ শুরু। এরপর একসাথে আমাদের এসএসসি, আর ফ্রেন্ডশিপ সবসময় ছিল, যোগাযোগ সবসময় ছিল। এরপর একসাথে আমরা কাজও করেছি একসাথে, এই তো এখনো করে যাচ্ছি আমরা, দেখা হয় রেগুলার। সো 94 সাকিব ছিল আমার মানে স্কুল লাইফের সব ফ্রেন্ডের মধ্যে বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাকিব। কারণ হচ্ছে সাকিব আর আমি মানে আমরা তো ফুটবল খেলতাম, এটা যেটা বললাম টিফিন টাইমে, বাট মাঝে মাঝে সাকিব হচ্ছে তো সাকিবের জন্য আমাকে ফুটবল ফাঁকি দিয়ে হচ্ছে চেক আপ করতে যেতে হইতো। কি চেক আউট করতে প্রকৃতি দেখতে, মানে আমার ঘরে বন্ধুটা রেখে করলাম। যাই হোক, ঠিক আছে, আমরা সত্যি কথা না বলি। এখন ফয়সাল হচ্ছে আমাদের আরেকটা টিমের ক্যাপ্টেন ছিল মনে হয়। হ্যাঁ, আমরা ফুটবল খেলাটাই ছিল আসলে আমাদের স্কুলের সবচেয়ে বেশি মানে এন্টারটেইনমেন্ট একটা কোর মেমোরি জিনিস, সবচেয়ে কোর মেমোরি। হ্যাঁ, সেটাই। আমরা ফুটবল খেলতাম, মানে আমার খেয়াল আছে স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার শুরুতে ফুটবল খেলতাম হলো ওই যে তাহসিন ছিল, মনে থাকার কথা, তাহসিন, তারপরে হ্যাঁ, ওরা সকালবেলা আসতো, ওদের সাথে এক দফা খেলতাম। তারপরে দুপুরের দিকে যখন আমাদের টিফিন পিরিয়ড, তখন এই যে আমরা এই 4 জন সাথে আরো প্রায় 7-8 জনের মতো আমরা ছিল, সব মিলিয়ে আমরা মনে হয় অ্যারাউন্ড 12 জন বা 15 জন অনেক সময় হতো আর কি আমাদের সেই ফুটবল খেলা, ইট দিয়ে ফুটবল খেলা। তো ওই সময় বলটা আসলে নিয়ে যাওয়ার পারমিশনও ছিল না, আর আমরা গরিব লেভেলেরই ছিলাম আর কি সবাই তখন। তো বল কেনার টাকাও ছিল না। তো যাই হোক, তো টেনিস বল দিয়ে খেলা, আর মাঝে মাঝে খুব রেয়ার অকেশনে মনে হয় ফুটবল, বাট ফুটবল মনে হয় এইখানে 3 জন কেউ খেলো নাই না। আমি তো ওই যে সাজ্জাদদের সাথে ওদের সাথে বড় বলে ফুটবলে খেলছি আর কি। আর সময় তো চলছে, আমরা একসাথে আছি, আশা করি ভবিষ্যতে আমরা একসাথে থাকবো। এখন দেখা যাক। মজার বিষয় হচ্ছে কি, আমাদের ফুটবল নিয়ে আসলে আমাদের সবচেয়ে বেশি স্মৃতি আর কি, তাই না? কারণ আমার মনে আছে আমাদের যে ম্যাডাম ছিলেন, রেবেকা ম্যাডাম, সবসময় হচ্ছে ধমকের উপর টিফিন টাইমের 1 মিনিট দেরি হইলে আমার মনে আছে আমি একবার হচ্ছে ফুটবল মানে আমাদের লাস্ট একদম একটা গোল হলে জিতে যাবার কি অবস্থা, আমরা কর্নার পাইছি, তখন ছিল মানে স্কুল বেল দিয়েছে আর কি, মানে টিফিন টাইম শেষ। হ্যাঁ, তখন হচ্ছে আমি ম্যাডাম দেখি, ম্যাডাম দাঁড়ায় আছে, আমাদের তাকায় আছে, আমি খেলতেছি, হাতে শেষ। পরে ম্যাডামের মতো ম্যাডাম চোখ দেবো দেখাইছে, ম্যাডাম আমার মনে হচ্ছে চোখে আমার আমি কখন এটা বুঝি না। এবং আমি থ্রোটা আমি দিয়েছিলাম, এবার হচ্ছে তো গোল দিছে রনি, বেশিরভাগ টাইমে রনি গোল দিত। রনি হচ্ছিল কখন মানে এত ফাস্ট ছিল আমাদের মধ্যে, তাই না? সবচেয়ে বেশি ইয়ে ছিল। আর মজার বিষয় হচ্ছিল আমাদের মধ্যে আর রনি আর হচ্ছে কবির সবসময় ঝগড়া, টিম পিরিয়ডের পরে কে মানে না আমি দিচ্ছি তাই না, সবসময় ছিল। এখন যেহেতু ইয়ে নিয়ে কথা হচ্ছে,
মানে কিছুদিন আগে একটা বড় জিনিস গেল আমাদের দেশে, নির্বাচন গেল, রাইট? নির্বাচন তো নির্বাচন নিয়ে আমরা কথা না বলি, বাট আমাদের গ্রুপের মধ্যে লিডার কে ছিল মনে আছে? লিডারের অ্যাটিটিউড কার্ড ছিল। শাহিন 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 কিছু লেখা, অভিজিৎ তো ভালোই লিখছে কিছু, কবির আছে, কবিরও পজিটিভ নেগেটিভ কিছু লিখছে। লিডার আসলে হচ্ছে বিভিন্ন মানে আমাদের লিডার মানে থাকে না, আমাদের একটু লিডারশিপ নেতা টাইপের মানুষ কে ছিল আমাদের মধ্যে, সেটা বলতেছি। না যে সেটাই বলতেছিলাম, মানে লিডার হলো বিভিন্ন রকম পার্সপেক্টিভে বিভিন্ন রকমের লিডার। যেমন খেলাধুলার দিক থেকে যদি বলা যায় হয়তোবা কবির আর রনিকে বলা যায়, তবে ওদের থেকে আমার খেলাধুলার ইচ্ছা অনেক বেশি, কিন্তু আমি লিডারগিরি করতাম না। বিশেষ প্রকৃতি দেখায় যদি লিডারগিরি বলা যায় তাহলে মানে আমার দুই পাশে যারা আছে তারা এই ব্যাপারে ভালো বলতে পারবে। আর তারপরে যদি বলা যায় যে একটু ফান টাইপ অ্যাক্টিভিটিস বা এরকম একটু কিছু করার, তাহলে সেটা অপুকে বলা যায়। অপু সবসময় একটু বেশি মাত্রার মানে কিছু মজার জিনিস করতো, সেটা অন্যদের থেকে একটু ভিন্ন ছিল। নিজেকে একটু মাচো ভাবে শো করার ক্ষেত্রে যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে আমাদের সেতু। মানে সবকিছুতেই নিজেকে একটু একটু অন্যরকম ভাবে মানে একটু মানে বেশি পাওয়ারফুল। ওই যে ইয়ে মনে আছে আমরা যে কি বলে রুমাল পেঁচায় পানি দিয়ে যে মারতাম, সেতুরটা ছিল সবচেয়ে জোরে লাগতো। আমি চেষ্টা করতাম ওর মতো, বাট ওর মতো হইতো না। ওর খুব ভালো ইয়ে ছিল এই দিক দিয়ে, হাতের শক্তি টক্তি, মাচো ম্যান। আর তো স্টুপিড বলতে অনেকেই ছিল, যেগুলো আসে নাই আজকে। যারা আসে নাই তারা আসলে স্টুপিড, কেননা এরকম একটা ভালো জিনিস তারা আসলে মিস করতেছে। আচ্ছা যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছু হয়। ভবিষ্যতে আশা করি পডকাস্টে আমাদের এরকম যখন আবার হবে তখন আমরা মোটামুটি আমাদের ফুল গ্যাং নিয়ে আসবো, সেই প্রত্যাশা। স্কুল লাইফের পরে আসলে আমাদের সবারই আসলে ব্যস্ততার মতো একটু বেড়ে গেছে। স্কুল লাইফ বা কলেজ লাইফ এটা ডিফারেন্ট। আমি যেমন কলেজ লাইফে গান পড়তাম, গাইছি, আমি তো গান গাইতে পারি না, তারপর গান গাইছি, তারপর ছিল স্ট্যান্ড আপ কমেডিও করছি। সো মানে থাকে না, মানে একটু কলেজে উঠলে সবার কলেজ লাইফ, কলেজ লাইফ তারপরে হচ্ছে তোর ইয়ে করতাম, মানে অনেক ফ্রেন্ড ছিল যারা তখন তো SMS করার একটা ইয়ে ছিল, ট্রেন্ড ছিল, রাইট? সো আমাদেরকে অনেকে SMS লাগাতো। আমি বাংলাদেশকে SMS লাগিয়ে দিতাম। মানে আমি মানে ওরা প্রেম করতেছে, লিখতেছে, আমি কি অবস্থা। সো এরকম কোন, আচ্ছা আমরা বুঝে গেছি কি SMS লাগাইতো, আর বলবো না। না এর মধ্যে থেকে, কারণ মানে এর মধ্যে থেকে যারা আছে এরা সবাই ক্রিয়েটিভ। হ্যাঁ, সো এরকম কোনো স্মৃতি আছে মানে স্কুল লাইফের পরে, মানে কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে এরকম কোনো স্মৃতি মনে? মানে আসলে আমি তো আমার হচ্ছে ইন্টার পাশের পরে আমি মেডিকেলে ভর্তি হই। তো মেডিকেলে হচ্ছে কি আমাদের একটা কমন রুলস হচ্ছে যে ওই মেডিকেলে পাস করতে গেলে একই সাথে মেডিকেল স্টুডেন্ট থাকতে হবে। আমরা বলি যে ওই গ্রুপ স্টাডিটা এখন দরকার আর কি, আমাদের একই পড়া সব একসাথে পড়বো তখন। তো ওই গ্রুপ স্টাডি করার সময় আমরা তো যেই হোস্টেলে আমি ছিলাম সেখানে আমরা প্রায় 12-13 জন একই রুমে থাকতাম আর কি। তো এরকম দেখা গেছে যে তখন সবাই প্রেম করতো। আমি 2006 সালের কথা বলতেছি। ওই টাইমে ওই বাংলা লিঙ্ক বা ডিজুস এইগুলোর কল রেট মনে হয় কম ছিল, বা রবিতে একটা ছিল, সারা রাত কথা বলা যায়। এরকম হচ্ছে যে আমাদের কোনো একটা ফ্রেন্ড সে ওয়াশরুমে যাবে, কিন্তু সে কথা তো আর বন্ধ করে যেতে পারতেছে না। তো আমাদের কাছে ফোনটা দিয়ে গেল, আমরা কিছুক্ষণ কথা বলতেছি, এরপর ও আসলো, তারপর একটু ঘুমাইতে যাবে, তারপর থার্ড পার্সন কথা বলতেছে। আমি এগুলো আসলে অন্য আমাদের ফ্রেন্ড, এজন্য আমি নাম উল্লেখ করতেছি না, সব ডিজুসের আগে। তবে একটা মানে মেডিকেল স্টুডেন্ট সবার একটা হচ্ছে ভৌতিক কাহিনী থাকে, এরকম কি কোনো ভৌতিক কাহিনী আছে? ভৌতিক কাহিনী বলতে কি, আমাদের হোস্টেলটা অনেক লাইভলি ছিল, তো আসলে ভূত নিয়ে অনেক কল্পনা করার পরে আমরা কোনোদিন এই ধরনের ইভেন্ট আমাদের আসেনি। আমরা সবাই ওই ফার্স্ট ইয়ারে আমাদের বোনস কিনতে হয়, বোনস সবাই থাকতো। আমি জানি না, আমরা হয়তো আমাদের ব্যাচের ছেলেগুলোর অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিল, ওরা মনে কখনো এটা নিয়ে ভয়ও পায় না, কেউ কোনোদিন চিৎকারও করে নিয়ে আমরা মোটামুটি গো উইথ দ্য ফ্লো আর কি, এরকম ছিল। প্রথমবার যখন সার্জারি মানে দেখছিস লাশ কাটা, তখন আমার বডি কাটা হয়েছে আমাদের ফার্স্ট ইয়ার থেকেই। তো ফার্স্ট ইয়ারে যখন দেখছিলাম, তো আমাদের যে বডিটা ছিল আর কি, একটা মেল বডি ছিল, আর এক হাফ কাটা বডি ছিল, সেটা ছিল ফিমেল আর কি। তো মেল বডিটার কোনো একটা কারণে
ওটার পেনিসটা ইরেক্ট ছিল, আমি জানি না এটা কেন ছিল। আমি হয়তো বা অনেক সময় স্ট্র্যাঙ্গুলেশন করে যেগুলো মারা যায় গলায় ফাঁসি নিয়ে, ওই সময়টাতে এরকম হতে পারে, হয়তো বা বডির স্ট্র্যাঙ্গুলেশন অথবা ইলেকট্রিকিউশন যে কোনো একটা ছিল। তো আমরা এটা নিয়ে অনেক ফান টান করতাম আর কি। তো ওই যে বডিতেও আমাদের আসলে মজার ঘটনা একটা বলি, প্রথম যেদিন আমাদের এই ফার্স্ট ইয়ারে ফিজিওলজি ক্লাসে বলে যে আমরা ব্লাড প্রিক করি আর কি, ব্লাড প্রিক করে আমরা ওটার ব্লাড গ্রুপিং জন্য যে যারটা নিজে করি আর কি। তো আমাদের মেয়ে ফ্রেন্ড, সে তার আগ্রহ করে আসছে, সে তার ব্লাড দিবে। তো সেই যখনই প্রিক করা হয়েছে সাথে সাথে সজ্ঞান হয়ে গেছে। তো মানে ওর পরে সে ভালো ডাক্তার, এখন ভালো হিসেবে আছে, কনসালটেন্ট হয়ে গেছে। এরপরে আর তারা কোনোদিন আমি দেখিনি ওই ধরনের কোনো ইস্যুতে বা বডি কাটাতে আমি কোনোদিন ভাবি না। ওই একটাই ঘটনা ছিল আমার যা মনে পড়ে। অন্য ব্যাচে আমরা প্রায় 70 স্টুডেন্ট ছিলাম, কারো ব্যাচে এরকম আমি শুনিনি। তো কথাগুলো একটু লাগতেছে বেশি প্র্যাকটিক্যাল, আমি জানি না সবাই তো মেন্টালি প্রিপেয়ার ছিল যে তারা বডি কাটবে বা তারা বিচারা দেখবে, তারা ডাক্তার হওয়ার কথা ছিল শাহিন, এক্স্যাক্টলি। শাহিন সবসময় বলতো যে ডাক্তার হবে, চান্সও পাইলো কিন্তু হ্যাঁ। মানে শুধু শাহিন না, আমি যদি ভালো পড়ালেখা বা স্টুডিয়াস যদি বলি, মানে মেডিকেলে পড়তে হয় কি যে ভালো ব্রেন তার না, যে পড়াশোনা অনেক বেশি করতে পারে তার। ওই দিক থেকে শাহিন বলিস, কবির, অভিজিৎ, সাকিব, ফয়সাল, মানে যারা পড়তো আর কি। হ্যাঁ, তো আমারটা ওই যে বললাম যে আমার কোনো ইচ্ছা ছিল না। আমি যতটুকু বুঝি মানে মেডিকেলে পড়াশোনা ছিল সাকিবের জন্য ক্লাস 5-6 এর সাকিব পর্যন্ত। তারপরে সাকিবের সেটা চেঞ্জ হয়ে গেছে। মেডিকেলে পড়াশোনা উচিত ছিল অভির, একদম টু দা পয়েন্ট। অভির মতো এত বেশি সিরিয়াস কোনো স্টুডেন্ট আমাদের মধ্যে আর কেউ নাই। কবিরও একটা সময় ভালো ছিল, বাট কবিরও মনে হয় 5-6 এর পরে কবির বা 7-8 এর দিকে আশেপাশে কবিরের ফুল মানে পড়াশোনার দিক থেকে চলে গেছে অন্যদিকে। ওর লাইফটা তো জানি, আমার ধারণা আছে। আর আমারও মেডিকেল নিয়ে আমার কখনোই ছিল না, মানে মেডিকেলের যে পড়াশোনা সেই পড়াশোনার আসলে আমার দেওয়া হইতো না, একটু আমি শিওর। সেহেতু বুয়েটের পড়ছি, সেটা তো একটা আরেকটা মানে স্বপ্ন। ওইটা ভিন্ন জিনিস, ওইটা কোনো এক রকমের চান্স পেয়ে গেছে। তোর কাছে আসার আগে তোর কাছে আসার আগে সাকিবের একটা জিনিস একটু বলি। সাকিব হচ্ছে তো আমাদের মধ্যে হচ্ছে যে একমাত্র যে র্যাপ করতে পারে, এবং ও হচ্ছে যে শুরুর দিককার র্যাপার বাংলাদেশে যদি 10টা ইংলিশ র্যাপার মানে ইংলিশে র্যাপ করে, ওর মধ্যে একজন ছিল রে। আমরা এবং হচ্ছে আমরা ওই ওর কনসার্টে যেতাম, আর ও আমাদেরকে বলে দিত এই গানটা বলবি গানটা। সাকিব মানে এই মানে এই র্যাপ করার বা হচ্ছিল মানে এইটাতে ইন্টারেস্ট হওয়ার কারণটা কি ছিল? মানে মিউজিকে ইন্টারেস্ট মানে আমাদের সবারই ছিল একটা সময়। ইনফ্যাক্ট আমাদের এসএসসি পরীক্ষার পর আমাদের মনে আছে না, আমরা কিন্তু নিজের একটা ব্যান্ডও ক্রিয়েট করছিলাম। আমরা ফারহানের বাসায় বসে সারাদিন ধরে আমরা নাম সিলেক্ট করে ব্যান্ড লঞ্চও করে দিছি। ওই পর্যন্ত নাম সিলেক্ট করা পর্যন্তই অ্যাক্টিভিটিস ছিল, এরপর আর কোনো অ্যাক্টিভিটিস ছিল না। ওই একটাতেই আমরা একমত হতে পারছিলাম নামের পরে। হ্যাঁ, সো এইটার পরে যেটা ছিল মিউজিকে সবসময় ইন্টারেস্ট ছিল। স্কুলে থাকতে তখন তো আমরা 90s আর লেট 90s-এ শুরুতে আমাদের একটা সময় ছিল খুব বয় ব্যান্ড শুনতাম আমরা, সেটা হচ্ছে ব্যাকস্ট্রিট বয়েজ, এগুলো শুনতাম, বয়েজ আমি সব শুনতাম। এরপরে একটা সময় এমএনএম আসলো 99-এর দিকে মনে হয়, আমরা তখন শোনা শুরু করলাম এমএনএম, লিম্প বিস্কিট, এগুলো শোনা শুরু করলাম আমরা। তারপর দেখা গেল যে এগুলা আমি তো গান গাইতে পারি না, ইনস্ট্রুমেন্টও বাজানো শিখতে শুরু করছি, হয় নাই। তো তখন মনে হলো হ্যাঁ, র্যাপ একটা জিনিস যেটা নিজে প্র্যাকটিস করে করা পসিবল আর কি। লিখে লিখতাম, মোটামুটি ভালোই লিখতাম। তারপর এই সময় শখ থেকে আর কি করে এক সময় মানে শখের বসেই করা, আসলে প্রফেশনালি কখনোই করা হয়নি। তারপর মিড 2000 ইউনিভার্সিটি ওঠার পর কিছু মাঝে মাঝে কনসার্ট করতাম। আর এই তো মানে এরকম শখই করা, প্রফেশনালি কিছু করা হয়নি। আমি আর সাকিব আর আমি মিলে মানে সাকিবের বাসায় বসে একটা গান রেকর্ড করছিলাম, বাটারফ্লাইজ। গানটা আর কি এখন শুনতে পারতাম, কিন্তু এখন হারাই ফেলছি, গানটা আসলে নাই আমাদের কাছে। তবে সবার স্বপ্ন থাকে বইটা পড়বো, হ্যাঁ, সবার বাপ মার স্বপ্ন থাকে বেসিক্যালি। মানে কি বলবো, এটা হচ্ছিল ফয়সাল এই স্বপ্ন মানে লিভ করছে, তাও আবার হচ্ছিল জেনারেল সাবজেক্ট না, সিভিলে। তো তোর কি মানে এটা যে যখন বইটা চান্স পাইলি, মানে এটার অনুভূতিটা কি ছিল? বইটা চান্স পাওয়াটা আসলে
কোনো ভালো কোনো কিছু বা কোনো কিছু না, এখানে আসলে আমি কথাটা একটা কিছু হইতেছে বলার, সরি তোর ইন্টারনেট করে আমি এক কাকে জানি বলছিলাম যে ও তো বইয়ের চান্স পেয়েছে, তো খুশি আজকে, বলে হ্যাঁ ও খুশিতে কি করতেছে, আমি বললাম, আমি বলছি আমি জানি ও খুশিতে কি করতেছে, মানে কি করতেছে, গেম খেলতেছে। না, এখানে এখানে আসলে আসলে কথাটা হইতেছে কি, যে বুয়েটে পড়তে পারলে খুশি হবে সে খুশি হবে, যে ঢাকা ভার্সিটিতে পড়তে পারলে খুশি হবে সে ওইটাতেই খুশি হবে, এটাই হলো আসল কথা। আর কি বুয়েটে চান্স পাওয়া এমন কোনো কিছু কঠিন বা ওরকম কোনো কিছু না, এটার জন্য জাস্ট সামান্য একটু চেষ্টা থাকলেই এনাফ, এটাই। আর যদি আমাদের এখানে ভিউয়ার যদি কম বয়সী কেউ যদি দেখে থাকো তাদের জন্য একটুকুই বলা, নিজের যেটা ইচ্ছা হয় সেটাই করার চেষ্টা করো। বইটা পড়তেই হবে এমন কোনো কিছু নেই, ডাক্তারিও পড়তে হবে এমন কোনো কিছুই নেই। না, Life এ ডাক্তারি যেটা না ভালো পড়লে লাগে। কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। এবং আমি মন থেকে আমার হ্যাঁ, যত- তুই যে পরিমাণ টাকা পয়সা আমার কামাচ্ছিস, তুই যত বলছিস, junior আছে- ডাক্তারি না পড়তে পারলে না, আমার যত জুনিয়র আছে যারা মেডিকেলে ভর্তি হয় না এবং পড়ালেখা করতে, আমি সবাই বলছি যে আর যে ডাক্তারি পড়ো না, কারণ ডাক্তারি এমন একটা পড়া যেটা পড়ার শুরু আছে কোনো শেষ নাই। হুম। ইঞ্জিনিয়ারিং বলি বা অন্য ব্যাংকে যারা চাকরি করে ওদের একটা লিমিটেড পর্যন্ত পড়লেই হয়, এরপরে অভিজ্ঞতা দিয়ে আস্তে আস্তে অটো প্রমোশন। ডাক্তারি একমাত্র একটা পেশা যেটা না পড়লে এটা কোনো নেই। আরেকটা আছে আইন, আইনের পড়া মানে পড়তেই হয়, কিন্তু ওইটা হচ্ছে কি পুরনো পড়া, একই পড়া তারা বারবার করে নতুন নতুন কেসের জন্য। আর আমার হচ্ছে ওই পুরনো কেসের জন্যই নতুন করে আবার পড়তে হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। আবার এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আমার তো ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি ডাক্তার হবো, but আমি Yes. যখন মানে জানতে পারছি যে আমার ডাক্তার কেন, এখন আমার আর্টস নেওয়ার কতও সমর্থ নেই, জীবনে So তখন সবচেয়ে ভালো একটা কাজ করছিস। তখন হচ্ছে হলো মানে কি বলে, আমি তো তখন মানে সেকেন্ড ইচ্ছা ছিল হচ্ছে আইবিএ দেবো। ওরে খোদা, আমাদের সময়, এখন আমি জানি না এখনো মনে হয় এত ক্রেজ আছে, বাট তখন তো আরো ক্রেজ ছিল। এবং মেন্টরসে ঢুকছিলাম, সরি মানে হাইওয়ে ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট এন্ড স্টিল ইট ইজ Still best. মানে ওই মেন্টরসে ঢুকছিলাম, ঢুকার পরে কয়েকদিন ক্লাস করছি, একবার হচ্ছিল হয়েছে কি আমার পাশে যে দুজন বসতো পরীক্ষা নিত মেন্টরসে, হ্যাঁ, সো এই পাশে দুজন দেখে দেখে লিখছে আর কি, হ্যাঁ, ওদের তো দেখে দেখে আমি লিখছি, সব কটা রাইট আছে, ওদের রাইট আছে আমার রাইট আছে। এখন স্যার যদি জিজ্ঞাসা করছে যে পরে ভাবছে যে আমি মনে হয় আগে কোন প্রশ্ন সলভ করে এসে এটা পরীক্ষা দিচ্ছি, আরে কি বকাটা খাইছিলাম। তারপরে হচ্ছে যে দেখ আইবি আমার জন্য না। তারপরে হচ্ছিল যে তারপরে আলহামদুলিল্লাহ একটা ভালো ইউনিভার্সিটিই পড়ছি, খারাপ ইউনিভার্সিটি পড়িনি। তারপরে কষ্ট যে আইবিতে পড়তে পারলাম না, এটা একটা কষ্ট ছিল। তোর আরেকটা ভালো ফ্রেন্ড ছিল এলিস, এলিস নিয়ে কিছু বলবি নাকি তুই? এলিস, এলিস দেশের বাইরে থাকে। এলিস দিনে যদি বলতে হয়, এলিস হচ্ছে তো মানে কি বলবো, আমার লাইফ টানা টানা করে দিছিল স্কুলে। এইভাবে না, এটা এইভাবে মানে হবে যে এটা আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড বুলি করতে পারতো, এর মতো বুলি, মানে এর মতো দেখতে চেহারার মতো মনে হয় যে ওর মতো ভদ্র বালক আর নেই। একবার হয়েছে কি, ইংলিশের কথা বলি, আমি ইংলিশে 20-এ মনে হয়, ইংলিশ না স্যার অঙ্কে ক্লাস টেস্টে 9 পেয়েছি, হ্যাঁ। এখন সালে তো জানেন, সরি পরে বলছি, এটা কাটতে হবে। এটা হচ্ছে যে ওই ও তো জানে 9 পেয়েছি, এখন ফোন দিছে আমার তো তখন তো ইয়ে ছিল মানে TNC বাসায় তো তখন তো হচ্ছে ইলেকট্রিসিটি গেলে সবাই একসাথে বসতো, ইয়ে করতো। আমার ফোনটা এমন জায়গায় ছিল যেখানে সবাই বসে, আমি ফোন ধরছি, আমার বাবা জিজ্ঞাসা করে কত পাইছিস, আমি বলছি দোস্ত এখন বলতে পারবো না, পরে বল। না 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 বল না, আরে না আমি তো রাখি না, না রাখি না, তুই বল। ওই দিক দিয়ে তো আমি তো বাচ্চা ছিল, আমার বাসার সাথে সবাই শুনে ফেলছে, বলে কিসের কি কোথায় নাম্বার পাইছে, হ্যাঁ। আমি যে আরে কোথা একটা ঘন্টাকে বড় গেছিল, মানে এই হচ্ছে থেকে এরকম। না, তবে এলিস কিন্তু একটা কারণ আমাদের, আমরা এলিস 4-এ ক্লাস 4 থেকে আসলে আমাদের সাথে মানে ক্লাস না 5 না, থেকে 3তে আমি এলিস আর রফিক আমরা তিনজন একসাথে ঢুকছিলাম। সাফায়েত তার এলিসকে একসাথে আসলো না? এলিস পরে আগে না না না, সাফায়েত- আমরা ঢুকছি, আমি এলিস আর রফিকুল আছে না, আমরা তিনজন একসাথে ঢুকছিলাম। কিন্তু ও মনে হয় নিয়মিত আমাদের নতুন টেনিস বল কেনার জন্য কন্ট্রিবিউট করতো এলিসি, তাই না? নতুন চকচকে 10 টাকা 20 টাকা ওর ব্যাগ থেকে দিত, রনিয়া দিত। রানী, হ্যাঁ, প্রতিদিন আমরা বল তাহসিনও দিত, তাহসিনের তো বড় লোক ছিল। রাইট রাইট। কি দিন, ফুটবল থেকে বেরোতে পারতেছি না। আমাদের ফুটবল, হ্যাঁ, যেহেতু ফুটবল নিয়ে আমরা বেরোতে পারতেছি না, তাহলে আমরা একটু বড় হইতে চাইছি। স্কুলে থাকতে কার কি স্বপ্ন ছিল? যেমন আমি বললাম আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, তোর কি হওয়ার ইচ্ছা ছিল? মানে আমি না আসলে কোনোদিনও স্বপ্নই দেখিনি, যে আমার খালি একটা ইচ্ছা ছিল যে আমি কবে স্কুল ছাড়বো। মানে তখন মনে হতো যে স্কুলে এত পড়া, আর একটু বড় হয়ে মনে পড়া কবে, এবং কি কি জানি আমার মনে হতো। এবং আমার তো ওই যে 2-1টা সাবজেক্ট ছিল, বাকি সব সাবজেক্টই খারাপ লাগতো। 2-1টার মধ্যে ভালো হয়েছে, 1 নম্বর হয়েছে শুধু ম্যাথ একটু ভালো লাগতো, আর বাকি যা আছে সমাজ বিজ্ঞান সবচেয়ে খারাপ লাগতো। ধর্ম, আমি মানে একমাত্র ছেলে যে কিনা ধর্ম পরীক্ষার ম্যাট্রিক খাতা থেকে শুরু করে
কোনো খাতায় আমি কোনোদিন কোনো কোটেশন লিখতে পারিনি আরবিতে, কারণ আমি পারতামই না এটা। বায়োলজিও ভালো লাগতো না, মানে ছবি আঁকা যে সাবজেক্টগুলো ছিল আমি জানি না আমি কেমনে রাখতে পারছি। আমি আমি মেডিকেলে কোনো ছবি আঁকিনি, যা আঁকছি টুকটাক, কিন্তু পাশ করার মতো কোনোদিন আঁকিনি আর কি। আমার না আসলে কোনো ইচ্ছেই ছিল না কি হবে। পরে মনে হয় কিছুদিন, আমি জানি না, যখন ওই পাইলট আশেপাশে শুনতেছি, আমার মনে হয় কিছুদিন পাইলট হওয়ার ইচ্ছা ছিল। আমাদের মধ্যে একজন তো পাইলটও আছে মনে হয়, তাই না? আমাদের মধ্যে পাইলট এহসান। এহসান। হ্যাঁ। এহসান কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে আসছিল পরে। এহসান পাইলট। এহসান হচ্ছে মানে হি ডিড রিয়েলি ওয়েল, মানে ও বাচ্চারা ওই যে ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে আসার পর অনেক স্ট্রাগল করছে, অনেক স্ট্রাগল করছে। ও হচ্ছে ওর মানে ও কি বলে মানে পড়াশোনার জন্য খুবই কষ্ট করছে। তারপরে একটু দুষ্ট টাইপেরও ছিল, আর ওর কাছে অনেক টাকা ছিল, সেজন্য ওর গিটারও একদিন খুব বড় একটা গিটার নিয়ে আসছে। এহসান তো অনেকটা যে ওয়ান ম্যান আর্মি টাইপের ছিল, ওর কোনো গ্যাং ছিল না, একা একা। ও ইংলিশ মিডিয়াম থেকে আসছে তো ও মানে তখন ফ্রেন্ডলি ভাবে একসাথে বানাতে পারে না, এটা একটা সমস্যা। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে তো, ওকে এখন বাংলা মিডিয়ামে নিয়ে গেলে মানে ও পারবেই না, মানে এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের একটা জন্য। হয়তো বা কোনো কারণে নিয়ে মানে বেচারা খুব কষ্ট করছে, এটা আমি আই রিয়েলাইজ যে এটা। বাট সাকিবের কি স্বপ্ন ছিল? সাকিব আমি জানি সাকিবের স্বপ্ন ছিল মিউজিক, মানে মিউজিক বিয়ে করবে। মিউজিকটা তো একটা হবি ছিল, কিন্তু আমার ছোটবেলায় যখন এসব আমরা এসে লিখতাম যে এম ইন লাইফ বা কিছু, আমার মনে আছে যে ক্লাস 4-5 বা এরকম সময় পর্যন্ত আমি লিখতাম যে ডিটেকটিভ লিখতাম আমি। মানে ইভেন আমার মনে আছে যে ফেরদৌসী ম্যাডাম ছিল আমাদের ক্লাস 4 এর ইংলিশ টিচার, ওনার একটা এরকম এসেতে আমি লিখছিলাম ডিটেকটিভ হতে চাই বড় হয়ে। সো এটা ওই ছোটবেলায় এটাই ছিল। আর একটু বড় হওয়ার পর তখন তো আসলে এরপর আসলে আমি জানতাম না কি হতে চাই, পড়ে গেছি জাস্ট মানে সায়েন্স পড়ে গেছি। কলেজ শেষ করার পর তারপর বুঝলাম যে আসলে মানে এখানে তো মানে ডক্টর বাই দিকে যেহেতু ইচ্ছা নাই বা হচ্ছে না, আসলে আগেই যদি কমার্সে যেতাম ভালো হতো, বিকজ আলটিমেটলি বিবিএতেই পড়লাম। এক্সেলেন্ট। সো এই জন্য এখন মানে তখন আর বুঝি নাই, তো আলটিমেটলি পরে যেটা করলাম মার্কেটিং এ পড়াশোনা করলাম। আমাদের টাইমে এত অপশন ছিল না, মানে এখন তো অনেক সাবজেক্ট, মানে আর আমরা আসলে ওই গাইডেন্সটা এত পেতাম না ওই সময়টায়, মানে ঢাকা ইউনিভার্সিটি ছাড়া মানে প্রাইভেট গুলোতে তো এত অপশন ছিল না। হ্যাঁ প্রায় অল্পই ছিল। মানে তখন এখন তো অনেক সাবজেক্ট এখন। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা হচ্ছে হলো ইয়েতে কি বলে, যখন স্কুলে থাকতাম, স্কুলে পড়তাম যখন, তখন আমাদের একটা ইয়ে ছিল, স্যার ছিল আমাদের কেমিস্ট্রি নিতেন, মানে স্যারের নাম বুঝে গেলাম। অমিত স্যার, না, হিন্দু স্যার ছিল, উনি হচ্ছে গোপাল স্যার। নো গোপাল স্যারের সাথে আমার একটা ভালো ইয়ে আছে, বাট ওই স্যার কারণ স্যারের বিমল স্যার, রাইট, কেমিস্ট্রি বিমল স্যার মারা গেছে স্যার। আচ্ছা কি কাহিনী ছিল? স্যারের বললে গালি আমাদের খুব ইন্টারেস্টিং ওয়েতে শাস্তি দিত। ইয়েস, ক্রিকেট খেলে এরকম করবা, এরকম করতে থাকবে, যতবার করতে আরেকজন ছিল রোজারিও স্যার। রোজারিও স্যার, ফ্রান্সিস রোজারিও স্যার এটা পুরা মানে সংসার নিয়ে ঘুরতো বাইকে, হ্যাঁ পুরো বাইকের মধ্যে সব কিছু থাকতো। স্যার আমি তো ছোট, আমি তো ক্লাস ফ্রেন্ড রাজু ছিল না, ওরা একবার পিটায় যে কপাল থেকে রক্ত বের করে দিল স্যার, হ্যাঁ মনে আছে কিনা? তারপরে স্যার পরে এরপর থেকে রাজুর খুব আদর, খুব আদর করতো। মানে সে ইচ্ছা করে নাই, সে মানে হাত ইয়ে করতে লেগেছে। তারপরে আমি তো গোপাল স্যার একবার হচ্ছে আমাকে ইচ্ছা মতো মারছে, হ্যাঁ মারার পর বলছে এই নেক্সট এবার ফেল করছো আবার। স্যার আমি তো ফেল করিনি। ও তুই ফেল করছ নাই? বলে না, বলে ভুলে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে স্যারের সাথে আমি কথা বলতাম, হ্যাঁ পরে হচ্ছিল মানে আমাকে মানে অ্যাভয়েড করতাম আর কি, হ্যাঁ বাচ্চা ছিলাম তো। তবে গোপাল স্যারের সাথে আমাদের রনির মনে সম্পর্ক খুব ভালো ছিল। পরে হচ্ছে অ্যাভয়েড করতাম তো, তারপরে স্যার বুঝতে এটা যে আমি অ্যাভয়েড করতেছি না ওই ঘটনার পর থেকে। পরে যখন ক্লাস 10 যখন আমরা চলে যাচ্ছি তখন এইদিকে স্যারদের সাথে রাগ করতে হয়। স্যার রাগ করে রাগ করবো, এটা মনে আছে। স্যারও মারা গেছে। এখন উইলসে গেলে আসলে আমাদের যে দেখলাম যে রশন ম্যাডাম মারা গেছে, আমাদের ক্লাস 7 ইংলিশ। এর আগে আমাদের নাজ ম্যাডামও মারা গেছে, যে আমাদের নাজমা ম্যাডাম ছিল, তাই না? ওই যে হেড নাজ ম্যাডাম ছিল, সমাজ পড়াতে, তাই না? তারপরে লিখতে দিত না, তাই না? হেড ডাউন করে সবাই বসায় রাখতো। নাজ ম্যাডাম একটা আমি ক্লাস করছি 1 মাস, তারপর উনি অন্য সেকশনে চলে গেছেন। জীবনের বিশাল লসা বেঁচে গেছে। নাজ ম্যাডাম তো মানে খুব কম বয়সে মারা গেছে না? না, ম্যাডামের বয়স আছে, একটু উনি একটু মানে একটু কিরকম চলাফেরা করতে একটু অন্যরকম।
একটু ভিন্ন রকম ছিল, হ্যাঁ এটা একটু আমাদের স্বাধীনচেতা বা একটু ম্যাথ ক্লাস নিত একজন ভিন্ন ম্যাডাম ছিল, রকম। হিমানি ম্যাডাম অথবা এটা মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, উনিও মারা গেছেন। ইমানি ম্যাডাম হ্যাঁ, হিমানি ম্যাডাম মারা গেছে, সেতারা ম্যাডাম সম্ভবত মারা গেছে। বাংলা ক্লাস নিত আমাদের, মানে না আমি সবাই চিনি, আমাকে সবাই চিনি, মানে সমস্যা ছিল আমার খুব স্কুলে টিচার ছিল না, আমাদের এখন আসলে সমাজ আমি বিজ্ঞান। হ্যাঁ মানে আমি হচ্ছিল সবসময় হচ্ছিল টার্গেটের মধ্যে থাকতাম আর কি, কিছু হইলে আমার রিপোর্ট চলতে দেখতে আমার সবসময় ভয় ভয় থাকতে হতো আর কি। যাই হোক, তবে এত মারা যাওয়ার মধ্যে আরেকটা মনে আছে কিনা, আমাদের যে ইংলিশ ক্লাস নিত 9-10-এ, স্যারের একটা বেশ সুন্দর মোস ছিল, খ্রিস্টান কি যেন নাম? ফ্রান্সিস। ফ্রান্সিস স্যার। আচ্ছা, ফ্রান্সিস স্যার আমরা 2003-এ বেড়ে চলে আসছি, উনি মনে হয় 2007-এ নতুন আর একটা বিয়ে করছিল, এবং সেটা মনে হয় 7-এই ম্যাট্রিক দিবে এরকম কোনো একটা মেয়ের বিয়ে করছিল। এরকম শুনছিলাম কাহিনী। আচ্ছা, ওনারা কিন্তু এখনো ভালো। তুই কি ওনাকে গুরু মানিস? না না না, গুরু তাহলে না, বলতেছিস কেন? বললাম আর কি যে আমি inspiring আমি হয়। মানতে পারি এই বয়সে এসে। যাই হোক, এবং তুই মেয়ে মনে হয় স্যারের সাথে এসেছিস। স্যার যদি দেখে থাকেন কমেন্ট করে প্লিজ। কমেন্ট করবেন স্যার। না, তবে স্যারের একটা কথা খুব ছিল, মানে আমি জিনিসটাকে একটু ঘুরায় বলতেছি। স্যারের একটা কথা ছিল যে জীবনে যা কিছুই হোক সব কিছুই ট্রাই করার চেষ্টা করবা। তো এই কথাটা আমার মনে আছে, আমি চেষ্টা করছি ওই জিনিসটা, কিন্তু যদিও হয় নাই, but দেখা যাক। এটা আমরা আমাদের হাতে প্রাইভেট আর বেশি সময় নেই, কারণ আমাদের 10 মিনিট পরে হচ্ছে হলো ইফতার। তো আমরা আজকে ইফতারের আগে গিয়ে আসলে আমরা এটা করতে বসছি আর কি। যাই হোক, থ্যাংক ইউ, মানে এত কম সময়ের মধ্যে এটা আমরা প্ল্যানিং করছি হচ্ছে শুক্রবার। তবে আমি আশা করি আমাদের অন্যান্য ফ্রেন্ডরা যারা আজকে আসে, হ্যাঁ আছে, যারা আসেনি তারা আসলে মিস করছে। হ্যাঁ, পোস্টিং গেট টুগেদার যদি পসিবল হয়, আমার মনে হয় যে এটা একটা ভালো মানে যে আমরা যদি আরেকটা গেট টুগেদার এরকম করতে পারি, আমরা ইনশাআল্লাহ আরেকটা চেষ্টা করব। মানে আসলে প্রবলেম চেষ্টা করবো না, আজকে অবশ্যই আমরা যারা আছি করবো, আমরা সমস্যা কেউ নেই। কারো পচানোর মেন্টালিটিতে নাই, এই জন্য না হয়তো বা গল্পটা warm up জমে session হলো নাই, এটা। একটু ওয়ার্ম আপ সেশন হয়ে যেমন গেছে। শাহিন থাকলে অনেক ভালো হতো, খুবই ভালো আমরা হতো। অনেক কিছু নিয়ে আলাপ করতে পারতাম। এক্স্যাক্টলি। শাহিনের পলিটিক্যাল ভিউ অনেক হাই, Excellent. আমরা এখানে একটু আলাপ করতে পারতাম। যাই হোক, পলিটিক্যাল ভিউ নিয়ে আছে কথা বলবো না, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। না। বাট একটা মানে যে জিনিসটা দিয়ে আমি শেষ করতে চাই আর কি, হ্যাঁ আমরা অলমোস্ট 40, হ্যাঁ অলমোস্ট, এখন যেহেতু আমরা অলমোস্ট 40, এখন মানে লাইফে যে চেঞ্জ বলে আসতেছে, এখন নেক্সট 10 বছরে নিজেকে কোথায় যাবে তোমরা? আমি শুরু করি। আমার কাছে মনে হয় কি যে সুস্থ থাকাটা আল্লাহর একটা বড় নিয়ামত। তো মানে নেক্সট 10 বছরে আমি যদি সুস্থভাবে হাঁটাচলা করতে পারি, আমি ফিনান্সিয়ালি বলবো না, কারণ এটা আসলে পুরোটাই আপেক্ষিক। হেলথ এসে এটা একটা মানে কনসিস্টেন্সি থাকাটা খুব জরুরি। আমরা যদি সুস্থ থাকি আমি এতেই খুশি, আলহামদুলিল্লাহ। আগামী 10 বছরে যদি আমি সুস্থ থাকি তাহলে আমি খুশি। আমি যাতে হাঁটাচলা করতে পারি, নিজের কাজগুলো নিজে করতে পারি, তাতেই আমি খুশি। এক্সট্রা কিছু আর চাই যে কিছু ব্যাপার থাকে যে ফ্যামিলির সাথে বন্ডিংটা যাতে একই রকম থাকে, কারণ এখন এমন একটা সময় যে ফ্যামিলির সাথে বন্ডিং রাখাটাও এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, চাকরি ধরে রাখা বা চাকরি কন্টিনিউ করা যেমন একটা ব্যাপার, ফ্যামিলিদের সাথে ধরে রাখাটা এটা একটা বিশাল ব্যাপার মনে হয়। আলহামদুলিল্লাহ, এই দুইটা হলে আমি খুশি, এর বেশি কিছু আমি চাই না। সাকিব? না, ও যেটা বললো আমিও অনেকটাই একমত, সেটা হলো যে হেলথ সবচেয়ে ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমি চাই হেলদি থাকবো, আমার ফ্যামিলিও অ্যাট দ্য সেম টাইম খুব হেলদি থাকবে, সবাই সুস্থ থাকবে, এটা চাই। অ্যাট দ্য সেম টাইম হ্যাপিনেস অ্যান্ড পিস, শান্তি থাকবে, লাইফে শান্তি থাকাটা খুব বড় মনে করি আর কি। ফাইন্যান্সিয়াল জিনিসটা আসলেই থাকবে, অবশ্যই সেটা চাবই ফাইন্যান্সিয়ালি আমরা ভালো থাকি সবাই, বাট অ্যাট দ্য সেম টাইম হ্যাপিনেস অ্যান্ড পিসটা খুব ইম্পর্টেন্ট মনে করি। নেক্সট 10 বছরে অনেক ছোটবেলার একটা ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে সেই ইচ্ছাটারে স্বপ্ন পূরণ করা, সেটা হলো কিবোর্ড শেখা। নেক্সট 10 বছরের মধ্যে যদি কিবোর্ড চালাতে পারি, দ্যাটস ইট এনাফ। তবে আমার একটা ইচ্ছা আছে, এটা সত্যি হয়তো বা মানে মনে হতে পারে আমি বানাই দিছি, মানে বাট এটা আমার ইচ্ছা ছিল যে আমরা সব ফ্রেন্ডরা একটা মানে একসাথে সব এক বিল্ডিংয়ে থাকবো আর কি, হ্যাঁ? মানে একজন নিচতলায় একজন দোতলায়, বুঝছেন না? একদম মানে এই স্বপ্ন সবসময় একটা মানে তুই আরো ছোট করতে পারতি, যে আমরা সব ফ্রেন্ড একসাথে একটু ট্যুর দেওয়ার প্ল্যান করতে পারি, কিন্তু এক বিল্ডিং এ থাকাটা তো মানে একটা বিল্ডিং থাকার মানে মজা আছে না? ধর হচ্ছে তো মানে ধর সন্ধ্যাবেলা সবাই এসে একসাথে আড্ডা দিতেছে, রাত 9টা সমস্যা নাই, ভবিষ্যৎ যেভাবে আগাইতেছে হয়তো বা দেখা যাবে রাত 9টা আমাদের পর্যন্ত আড্ডা দিতেছি। আমাদের সবার বৃদ্ধাশ্রম হবে আমার একটা একসাথে। জিনিস মনে হয় কি যে মানে হাজবেন্ডের অনেক খুশি এটা ওয়াইফরা মেনে নিতে পারে না, কোন ওয়াইফ মেনে নিতে পারে না। হাজবেন্ড
অনেক খুশিতে আছে, এই জিনিসটা মানা খুব মুশকিল। তবে আমি তুই আমার যেতেছস। আমার এক্স ওয়াইফের একটা জিনিস ভালো ছিল, আমি আমার এক্স ওয়াইফকে বলছিলাম যে আমার ফ্রেন্ডদের সাথে আমি থাকতে চাই। ও বলছিল ওর হ্যাঁ তাহলে ঠিক আছে। সাকিবদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সাকিব ওয়াইফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সো ওর ইচ্ছা ছিল যে হ্যাঁ এটা বলে ভালো হয়, মানে এটা আমার এক্স ওয়াইফের আবার ছিল আর কি। যে এটা আবার ভালো ছিল ওর আর কি। যে হ্যাঁ এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ। Thank you. আমাদের হাতে আর বেশি সময় নেই, কারণ আর মাত্র আজান 5 মিনিট আছে। আজান দিচ্ছে। আজান দিচ্ছে। এটা হচ্ছে তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা হবে। See ya.